let's learn something important in your HS second year, Part B, Chapter 3, Politics of Plan Development. চ্যাপ্টারের নামই বুঝে যাচ্ছে ডেভেলপমেন্ট করার জন্য কি কি করা হয়েছে বা পলিটিক্স ফর ডেভেলপমেন্ট। একদম সংক্ষিপ্ত আমরা শুরু করব যে পলিটিক্স তো আমরা সবাই জানি, প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট যেটা পলিটিক্যাল সায়েন্সের সেটাই হলো পলিটিক্স, আর ডেভেলপমেন্ট হলো আপলিফমেন্ট বা গ্রোথ, এই ধরনের প্রসেসকে আমরা ডেভেলপমেন্ট বলে থাকি, যেটা সাধারণত বাংলায় উন্নতি বলা হয়। তো চ্যাপ্টার শুরু হচ্ছে গিয়ে যে কেন এই পলিটিক্স অফ প্ল্যান ডেভেলপমেন্ট ইনসার্ট করা হলো, প্ল্যানিং কি, ডেভেলপমেন্ট কি, এইসব নিয়ে প্রথম 2-3টা কনসেপ্ট আমরা দেখে নেব। একটা হলো প্ল্যানিং কি। প্ল্যানিং হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা কোনো ডেফিনিট গোল অ্যাচিভ করার চেষ্টা করি উইদিন এ ডেফিনিট টাইম পিরিয়ড, সেটাকেই প্ল্যানিং বলা হয়। আর ডেভেলপমেন্ট হলো একটা প্রসেস, যে প্রসেসটা আমাদের লিভিং স্ট্যান্ডার্ড হোক বা এগ্রিকালচারাল প্রোডাকশন হোক বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন হোক, যেটার উন্নতি করে সেটাকেই ডেভেলপমেন্ট বলা হয়। ভারতবর্ষ কোন ধরনের ডেভেলপমেন্ট অ্যাকসেপ্ট করেছিল? ভারতবর্ষ যে ডেভেলপমেন্ট পলিসিটা ইউজ করেছিল সেটা তার মিক্সড ইকোনমির মাধ্যমে, কারণ ভারতবর্ষে ক্যাপিটালিজমও দেখা যায় এবং সোশ্যালিজমও দেখা যায়। তার ইকোনমিক সিস্টেমের মধ্যে আমরা সোশ্যালিজম এবং ক্যাপিটালিজমের দুইটার ফিচার্স দেখতে পাই, তার জন্য তাকে মিক্সড ইকোনমি বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষ কেন এই ডেভেলপমেন্টের দিকে গেল? একদম যদি আমরা কমনলি চিন্তা করি যে ভারত স্বাধীন হওয়ার পরে ব্রিটিশরা তো চলে গেছে, আমাদের হাতে কোনো বেসিক পলিসি নাই ইন্ডিয়ার এত বড় ইকোনমি, এত বড় পপুলেশনকে মেনটেন করার জন্য। তখনই ভারতবর্ষের হাল বা কন্ডিশন দেখে প্ল্যানিংয়ের কথা মাথায় পড়ে, কারণ ভারত সেই সময় ফেস করছিল একটা কমন প্রবলেম, যেটাকে আমরা উইক ইন্ডাস্ট্রিয়াল বেজের নামেও চিনি, ল প্রোডাক্টিভিটি অফ এগ্রিকালচার, ইলিটারেসি, পভার্টি, হাই পপুলেশন গ্রোথ, তারপরে ল্যাক অফ ওয়েলথ, এইসব নামে আমরা চিনি প্রবলেমসগুলোকে। তো সেই প্রবলেমগুলো দূর করতে গিয়ে ভারতবর্ষ তার সবচেয়ে পুরনো বন্ধু সোভিয়েত রাশিয়ার দিকে তাকায় এবং সোভিয়েত রাশিয়ার থেকে তার প্ল্যানিংয়ের চিন্তাধারা মাথায় আসে, যে সোভিয়েত রাশিয়া যেভাবে সোশ্যালিস্ট ইকোনমির মাধ্যমে তার স্টেটকে সেই সময় ডেভেলপ করছিল, কারণ আমরা জানি সেই সময় সবচেয়ে শক্তিশালী দেশের মধ্যে আমেরিকা এবং রাশিয়া, সোভিয়েত রাশিয়া। তো ইন্ডিয়া সোভিয়েত রাশিয়ার যে প্ল্যানিং সিস্টেমগুলো গ্রহণ করতে শুরু করে এবং ভারতবর্ষের ইকোনমিটাকে ডেভেলপ করার জন্য, ভারতবর্ষের ইকোনমিক গ্রোথকে স্পিড আপ করার জন্য, তারপরে ইকোনমিটাকে মডার্ন করার জন্য, ইকোনমিটাকে সেলফ রিলায়েন্ট করার জন্য এবং সোশ্যাল জাস্টিসের জন্য ভারতবর্ষ প্ল্যানিং করতে শুরু করে। ভারতবর্ষ যে প্ল্যানিং করে তার প্ল্যানিং কমিশনের মাধ্যমে প্ল্যানিংটা শুরু হয়। তো আমরা জানি ভারতবর্ষে প্ল্যানিং কমিশন যেটা, সেটা শুরু হয়েছিল সাধারণত 1950 মার্চে, যেটা একটা ক্যাবিনেট রিজলিউশনের মাধ্যমে অ্যাডভাইসরি কমিটিরা সাপোর্ট করে বলেন যে ভারতবর্ষে একটা প্ল্যানিং কমিশন বসানো হোক এবং এই প্ল্যানিং কমিশন ওয়াইজ ভারতবর্ষের ইকোনমিটাকে মেনটেন করা হবে বা প্ল্যান করা হবে। জেনে রাখা ভালো যে ভারতবর্ষের যে প্ল্যানিং কমিশন সেটা 1950-তে অবশ্যই
বানানো হয়েছে ফাইনালি। কিন্তু 1944-এও আমরা বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্টদের একসাথে জড়ো হতে দেখি, যেখানে জিডি বিড়লা বম্বে প্ল্যানটাকে শেপ করতে বলেন এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের মাধ্যমে র্যাপিড ইকোনমিক গ্রোথের কথা প্রপোজ করেন সেখানে। তো প্ল্যানিং কমিশন বানানো হয়। প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান অ্যাজ এ ভারতের প্রাইম মিনিস্টারকে রাখা হয় এবং একজন ইকোনমিস্টকে রাখা হয় ডেপুটি চেয়ারম্যান হিসাবে। তাছাড়াও এই প্ল্যানিং কমিশনে কিছু মেম্বার্স থাকেন, সেক্রেটারি থাকেন, যাতে করে প্ল্যানিং কমিশনটা ভালোভাবে রান করে। এই যে প্ল্যানিং কমিশনের বেসিক অবজেক্টিভসগুলো ছিল যে ভারতবর্ষে একটা ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করবে, তারপরে ভারতবর্ষের এগ্রিকালচারাল প্রবলেম দূর করবে, এগ্রিকালচারাল প্রোডাকশন বাড়াবে, ভারতবর্ষের ন্যাশনাল ওয়েলথ যেটা আছে সেটার ইনক্রিজ করবে, আনএমপ্লয়মেন্ট রিমুভ করবে, পভার্টি রিমুভ করবে, ইলিটারেসি রিমুভ করবে, ডিজিজেস রিমুভ করার চেষ্টা করবে, সোশ্যাল জাস্টিস আনবে, ট্রেড আর কমার্স ব্যবস্থা প্রমোশন করবে এবং ইকোনমিটাকে যথেষ্ট মডার্ন, এফিশিয়েন্ট এবং কম্পিটিটিভ করার চেষ্টা করবে। তার জন্যই ভারতবর্ষে আমরা প্ল্যানিংয়ের মাধ্যমে পরবর্তীকালে 5 ইয়ার প্ল্যানগুলো দেখতে পাই। 5 ইয়ার প্ল্যান আর কিছুই না। 5 ইয়ার প্ল্যান হচ্ছে যে প্ল্যানিং কমিশনের মাধ্যমে স্টার্ট করা 5 বছরের জন্য একটা প্রিন্সিপাল, যে প্রিন্সিপালে এই 5 বছর ইকোনমিক প্ল্যানিংগুলো চলবে। তো সেইভাবে প্রথম 5 বছরের প্ল্যানিংটা শুরু হয় 1951-এ, যেটা 56 পর্যন্ত চলে, যাকে আমরা ফার্স্ট 5 ইয়ার প্ল্যান নামেও জানি, অথবা কে.এন. রাজ প্ল্যানিং হিসাবেও আমরা চিনি। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের যে সবচেয়ে বেশি ফোকাস ছিল সেটা ছিল গিয়ে এগ্রিকালচারাল সেক্টরের দিকে ইনভেস্ট করা, বড় বড় নদী বাঁধ বা ড্যামস বানানো, ইরিগেশনের ফ্যাসিলিটি করা, যাতে করে এগ্রিকালচারাল গ্রোথের মাধ্যমে ন্যাশনাল ইনকাম বাড়ে। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা আমরা 1956 থেকে 1961 পর্যন্ত দেখতে পারি। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানকে মহালানাবিস মডেল বলেও চেনা যায় এবং এই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের উপর বেশি ফোকাস করা হয়েছিল। এগ্রিকালচারটা এখানে সেকেন্ডারি এবং ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটাকে প্রাইমারি হিসাবে নেওয়া হয়েছিল, যাতে কলকারখানাগুলো খুবই বেশি ডেভেলপ হতে পারে। এই যে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে আমরা কয়েকটা যদি ফিচার বা অবজেক্টিভ অ্যাড করতে দেখি, তখন আমরা অবশ্যই বলবো যে হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তারপরে এমপ্লয়মেন্ট অপরচুনিটি, রাইজ অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটি, তারপরে রিডাকশন অফ ইনইকুয়ালিটিস অফ ইনকাম, এইগুলো আমরা অবশ্যই বলতে পারি সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের কথা। পরবর্তী সময় যখন আমরা থার্ড 5 ইয়ার প্ল্যানের কথা বলবো, যেটা 1961 থেকে 66-এ দেখতে পাই, তখন আমরা আবার দেখি যে 1961 থেকে 66-এ ইন্ডাস্ট্রি এবং এগ্রিকালচার দুটোর মধ্যেই প্রায়োরিটি দেওয়া হয়েছিল। কারণ প্রথম 5 ইয়ার প্ল্যানে শুধু এগ্রিকালচারের উপর প্রায়োরিটি, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে শুধু ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের উপর প্রায়োরিটি দেওয়ায় আমরা পরবর্তী থার্ড 5 ইয়ার প্ল্যানে দেখি যে এখানে বোথ ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচারের উপর ফোকাস করা হয়েছিল, যাতে করে কমপ্লিট গ্রোথ পসিবল হয়। তারপরে ফোর্থ 5 ইয়ার প্ল্যানের আগে আমরা একটা ব্যাপার দেখি, 1966 থেকে 1969-এর সময়টার 5 ইয়ার প্ল্যানকে দেখা যায় না। সেই সময় আমরা 3টা অ্যানুয়াল প্ল্যানিং দেখতে পাই। 5 ইয়ার প্ল্যান যেমন কন্টিনিউ 5 বছর চলে, কিন্তু 1966 থেকে 69-এ প্রতি বছরে একটা অ্যানুয়াল প্ল্যান হয়েছিল 5 ইয়ার প্ল্যানের বদলা কিছু প্রবলেম থাকার জন্য। তো সেই সময়টাকে, এই যে অ্যানুয়াল প্ল্যানগুলো হয়েছিল, তার জন্য এইগুলোকে বা এই সময়টাকে আমরা প্ল্যান হলিডে নামে চিনি। কারণ সেই সময় 5 বছরের 5 ইয়ার প্ল্যান না হয়ে প্রতি বছর একটা অ্যানুয়াল প্ল্যান হতে আমরা দেখতে পারি। তাছাড়া আমরা যদি ইকোনমিক প্ল্যানিংয়ের কথা বলি ভারতবর্ষে,
তাহলে ইকোনমিক প্ল্যানিং কিন্তু ভারতবর্ষে 1940s থেকে শুরু হয়। কারণ আমরা পুরো বিশ্বব্যাপী পুরো পৃথিবী জুড়ে দেখি 1929 থেকে 1932 যে গ্রেট ইকোনমিক ডিপ্রেশন, ইউরোপে যেটা দেখা যায়, জাপান, জার্মানি এবং বিভিন্ন দেশে দেখা যায়, সেই সময় থেকে প্ল্যানিংয়ের আইডিয়াটাই চলছিল অনেক ইকোনমিস্টের মাথায়। আর এই প্ল্যানিংগুলোর মাধ্যমে কয়েকটা জিনিস অবশ্যই পসিবল হয়েছে ভারতবর্ষে। প্ল্যানিংগুলো করায় আমাদের যে বেসিক ন্যাচারাল রিসোর্সেস আমরা ন্যাশনালাইজ করতে পেরেছি, আমরা জমিনদারি ফিউডাল লর্ড সিস্টেমকে অ্যাবলিশ করতে পেরেছি, পলিটিক্যাল ফ্রিডমকে বেশিভাবে দেওয়া গেছে, এক্সপান্ড করা গেছে, এবং যে নেসেসারি ইকোনমিক সিস্টেম যেগুলো স্টেট কন্ট্রোল করবে সেগুলো অবশ্যই স্টেটের হাতে গেছে, যার মাধ্যমে আমরা স্টেট কন্ট্রোল ইকোনমি কিছু হলেও দেখতে পাই। এর মানেটা এটা না যে স্টেট সব কিছু কন্ট্রোল করবে, এর মানে এটাই হচ্ছে যে স্টেট ইকোনমিক সিস্টেমটাকে দেখাশোনা করে রাখবে। এই চ্যাপ্টারে একটা অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যে লেফটিস্ট ইকোনমি, রাইটিস্ট ইকোনমি এবং সেন্ট্রিস্ট ইকোনমি বলতে কি বোঝা যায়। লেফটিস্ট ইকোনমি হচ্ছে গিয়ে যে যারা ফেভার করে পুয়ার ক্লাস বা ব্যাকওয়ার্ড সেকশনের ডেভেলপমেন্ট, তাদের বেনিফিট, মানে ইকুয়ালিটি ফর অল ইন কেস অফ ব্যাকওয়ার্ড সেকশনস, ইন কেস অফ অল সেকশনস, মানে সবাই ডেভেলপমেন্ট, সেটাকে লেফটিস্ট ইকোনমিরা বা লেফটিস্ট যারা আছে, লেফটিস্ট পার্টি যারা আছে, তারা এটা সাপোর্ট করে পুয়ার এবং ব্যাকওয়ার্ড সেকশনের উন্নতি। যারা রাইটিস্ট আছে তারা তো পুয়ারদের উন্নতি চাই, তার সাথে সাথে তারা চায় যে কম্পিটিশন হোক, মার্কেট ইকোনমি প্রগ্রেস হোক, ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হোক। আর যারা সেন্ট্রিস্ট ইকোনমি তারা দুটাই চায় বলতে এখানে একটা বলবো যে তারা রাইট এবং লেফটিস্টের ঝগড়ায় না গিয়ে তারা চায় গিয়ে যে একটা মডারেট বা অ্যাভারেজ ডেভেলপমেন্ট হয়েই থাক। যদি ইন্ডাস্ট্রি লাগে ইন্ডাস্ট্রি দেওয়া হবে, যদি পুয়ারের ফেভারে ইকোনমি হলে ভালো হয় সেটাও দেওয়া হবে। তো সেটা সেন্ট্রিস্ট ইকোনমির দিকে যায়। পরবর্তীতে আমরা দেখি এই চ্যাপ্টারের মধ্যে যে আমাদের কেরালা মডেল অফ ডেভেলপমেন্ট এবং কেরালা মডেল অফ ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং একটা পয়েন্ট আছে তোমাদের এই চ্যাপ্টারে এই যে পয়েন্টটা, এটা লেফটিস্ট ইকোনমির সাথে বেশি ম্যাচ করে, কারণ এখানে ডিসেন্ট্রালাইজড প্ল্যানিংয়ের কথা বলা হয়েছে, মানে এডুকেশন, হেলথ, ল্যান্ড রিফর্ম, ফুড ডিস্ট্রিবিউশন, পভার্টিকে সরানো, সব কিছুই কাজ করবে। এবং কেরালা এই মডেলটা ইউজ করে ইলিটারেসি অনেক দূর করতে পেরেছে, তারপরে বার্থ রেটকে কন্ট্রোল করতে পেরেছে, মেডিকেল কেয়ারটাকে ইমপ্রুভ করতে পেরেছে। মানে এখানে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে সবাইয়ের উন্নতি এবং সবাইয়ের বেটারমেন্ট। এই চ্যাপ্টারে একটা পয়েন্ট আছে যে পাবলিক আর প্রাইভেট সেক্টর কি। পাবলিক সেক্টর হচ্ছে গভর্নমেন্টের কন্ট্রোলে যেগুলো সেক্টর, সেগুলোকে আমরা পাবলিক সেক্টর বলি, মানে গভর্নমেন্ট ডাইরেক্টলি কন্ট্রোল করছে। আর প্রাইভেট হচ্ছে প্রাইভেট ইন্ডিভিজুয়াল, গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল প্রাইভেটলি যেটা কন্ট্রোল করছে সেটাকে প্রাইভেট সেক্টর বলা। পোস্ট অফিস অফ ইন্ডিয়া সেটা হচ্ছে গিয়ে সরকার কন্ট্রোল করছে, আর টাটা কোম্পানি আর রিলায়েন্স সেগুলো প্রাইভেট সেক্টর বা ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলো ইন্ডিভিজুয়াল প্রাইভেটলি কন্ট্রোল করছে। তো সিম্পলভাবে এটা বলবো যে সরকারি যে সংস্থাগুলো আছে সরকার ডাইরেক্ট কন্ট্রোল করছে, আর বেসরকারি যেগুলো সংস্থা আছে সেগুলো ইনডাইরেক্টলি কন্ট্রোল করছে। তোমাদের চ্যাপ্টারে আছে যে মেজর আউটকামস অফ দিস প্ল্যানিং, কি এই প্ল্যানিংয়ে পারফেক্ট হয়েছিল এবং সম্ভব হয়েছিল। তো আমরা জানি এই প্ল্যানিংয়ের মাধ্যমে অনেক যে লিটারেসি রেটটা বেড়েছিল, সঙ্গে ল্যান্ড রিফর্ম সিস্টেম ইন্ট্রোডিউস হয়েছিল, গ্রিন রিভলিউশন হয়েছিল, এবং যে মানুষের পভার্টিটা আছে সেটা অনেক ক্ষেত্রে রোজগারে কনভার্ট হয়েছিল। যথেষ্ট মানুষ হয়তো রোজগার পায়নি, কিন্তু একটা অ্যাভারেজ পপুলেশন কিন্তু রোজগারের ব্যবস্থা করতে পেরেছিল এই প্ল্যানিংয়ের মাধ্যমে। এই চ্যাপ্টারে আমরা একটা জিনিস খেয়াল করব, যেটা হচ্ছে গিয়ে গ্রিন রিভলিউশন কেন হয়েছিল। দেখা গেলে 1960 এই সময়টা কিন্তু ভারতবর্ষের কয়েকটা জায়গায় বিশালভাবে ফুড ক্রাইসিস হয়েছিল, খাদ্যের অভাবের মূল কারণগুলো যদি আমরা খেয়াল করি একটা ডিস্ট্রিক্টের দিকে, একটা স্টেটের দিকে, তো
তখন আমরা বিহার যদি ধরে নিই এক্সাম্পল, তখন দেখা গেছে কি যে সেখানে ড্রট হয়েছিল, মানে শুখা পড়েছিল, শুখা পড়ায় প্রোডাকশন ভালো হয়নি, এগ্রিকালচারের ফুডের শর্টেজ পড়েছে। আর যেখানে ফুডের শর্টেজ হয় সেখানে তো ফ্যামাইন হবে বা দুর্ভিক্ষ হবেই। তো সেই কেসে আমরা বিহারে অনেক ডেথ দেখতে পেরেছি। তারপরে বিহারের লিটারেসি রেট, এমপ্লয়মেন্ট কম দেখতে পেরেছি, এবং বিহার গভর্নমেন্টের অনেক হেল্প থেকে বঞ্চিত হয়েছে সেই সময়, অবশ্যই সেটা আমরা দেখব। তো তার উপর খেয়াল রেখে গভর্নমেন্ট কিন্তু এগ্রিকালচারাল সেক্টরের উপর খুব গুরুত্ব দিতে শুরু করে, এবং তারই ফলস্বরূপ আমরা দেখি গভর্নমেন্ট ফরেন ইনভেস্টমেন্ট বা যেটাকে বলবো ফরেন টেকনোলজিক্যাল হেল্পের মাধ্যমে বিহারে অনেক কিছু ডেভেলপ করতে পেরেছিল। এবং কিছু ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, সেখানে মেনলি প্ল্যানিংয়ের মাধ্যমে ফুড ইনক্রিজ এবং সেলফ সাফিসিয়েন্সি হয়েছিল, যার এক্সাম্পল আমরা গ্রিন রেভলিউশনকে দিই। কারণ গ্রিন রেভলিউশন না হলে এই বিহারের ফুড ক্রাইসিসগুলো দূর হতো না, এবং গ্রিন রেভলিউশনের মাধ্যমেই অন্যান্য জায়গায় ডেভেলপমেন্ট পসিবল হয়েছিল। এখন পড়ব গ্রিন রেভলিউশন কি। নামেই বোঝা যাচ্ছে যে রিভলিউশন ইন দ্য এরিয়া অফ গ্রিন সেক্টর, গ্রিনার সেক্টর। তো গ্রিনারি সেক্টর মানে হচ্ছে এগ্রিকালচার, আর এগ্রিকালচারাল সেক্টরের মধ্যে চূড়ান্ত ইনক্রিজ হয়েছিল প্রোডাকশনে। সেই প্রোডাকশনের যে হাই ইনক্রিজ, সেটাকে আমরা গ্রিন রেভলিউশন হিসাবে ধরি। সেই গ্রিন রেভলিউশনের পিছনে যে ফেমাস সায়েন্টিস্ট ছিলেন, উনি হচ্ছেন ডক্টর এম স্বামীনাথন, এবং উনার সঙ্গে আমরা ফোর্ড ফাউন্ডেশনকেও দেখতে পারি গ্রিন রেভলিউশনকে সফল করার জন্য। এখন কথা হচ্ছে গ্রিন রেভলিউশন কীভাবে সফল হলো। দ্য সাকসেস বিহাইন্ড দ্য গ্রিন রেভলিউশন আর, ফর এক্সাম্পল, হাই ইয়েল্ডিং ভ্যারাইটি অফ সিডস, ফার্টিলাইজার্স, পেস্টিসাইডস অ্যান্ড বেটার ইরিগেশন। এই গ্রিন রেভলিউশনের পিছনে এইগুলো ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। যেখানে আগে বীজ লাগালে মনে করো 40 থেকে 50টা ধান ধরতো একটা গাছে, সেখানে ধানের সংখ্যা বেড়ে গেছে। তারপরে যেটাকে আমরা হাইব্রিড বলি, সেটা সেই ধরনের বীজ পাওয়া যেত বা ডেভেলপ হয়েছে। ফার্টিলাইজার্স ইউজ করা হয়েছে, যার জন্য গাছের সংখ্যা বেড়েছে, গাছ প্রোডাকশন বেশি করছিল। পেস্টিসাইডস ইউজ করা হচ্ছিল, তার জন্য গাছে পোকা কম ধরছিল, গাছের প্রোডাকশন বাড়ছিল। আর ইরিগেশন ফ্যাসিলিটির জন্য শুখার প্রবলেম হচ্ছিল না, যার জন্য গাছ ডেভেলপ হচ্ছিল। এই গ্রিন রেভলিউশনের জন্য আমরা ডক্টর নরম্যান বরলককে নোবেল প্রাইজ পেতেও দেখি 1970-তে। এই গ্রিন রেভলিউশনের পজিটিভ দিক যদি আমরা দেখি, তাহলে আমরা বলবো যে ফুড প্রোডাকশন বেশি হয়েছিল, বিশেষ করে ধান এবং গমে। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এইসব অঞ্চলে খুব বেশি এগ্রিকালচারাল প্রোডাকশন হয়েছিল। পিজেন্ট ক্লাস যারা এতদিন দুর্ভিক্ষে বা গরিবের মধ্যে ছিলেন, তারা অনেক ডেভেলপ করছিলেন সেই সময়ে। আর ফার্মার্সরা ইন্টারেস্ট পেয়েছিলেন প্রোডাকশন করার জন্য, কারণ প্রোডাকশন হলে তো মানুষ ইন্টারেস্ট দেখাবেই। অনেকে যারা বাইরে যেতে ইচ্ছুক ছিলেন, তারা এগ্রিকালচারে ফিরে আসার চেষ্টা করছিলেন। তো এইগুলো কিছু হলো বেটার সাইড গ্রিন রেভলিউশনে, যেটা আমাদের প্রোডাকশন হাই করেছে, মানুষের রোজগার বাড়িয়েছে, মানুষকে সেলফ সাফিসিয়েন্ট করেছে অনেকভাবে। এখন কিছু নেগেটিভ সাইডও দেখে নেই অল্প করে। যেমন গ্রিন রেভলিউশনের মাধ্যমে আমরা একটা জিনিস খেয়াল করবো যে মডারেট এগ্রিকালচারাল জিনিসগুলো তো কিনতে হবে। রিভলিউশনের জন্য করতে গেলে তো আমার টেকনোলজিক্যাল জিনিসগুলো কিনতে হবে। সেগুলো সব কৃষকদের ব্যাপারে সম্ভব হচ্ছিল না, সবাই পারছিল না এগুলো কিনতে, কারণ এগুলো কিনতে তো টাকা পয়সা লাগে। হয়তো সরকার হেল্প করেছে, কিন্তু তবুও এক্সট্রা তো কিছু লাগে কিনতে, সেগুলো সম্ভব হচ্ছিল না এগুলো টেকনোলজি ইউজ করা। তাছাড়া গ্রামীণ কৃষকরা তত সেই সময় ইউজ টু হচ্ছিল না এগুলো টেকনোলজি ইউজ করার জন্য। তো এইটা একটা অনেক সময় লেগেছে ইউজ টু হতে হতে, সেখানে আমরা একটা প্রবলেম দেখতে পারি গ্রিন রেভলিউশনে। আর যে সেকশনটা আগে অ্যাডপ্ট করে নিয়েছে জিনিসটা, সেই সেকশনকে তাড়াতাড়ি ডেভেলপ হতে দেখেছি, এবং যে সেকশনটা ইউজ টু হয়নি তাদেরকে ডেভেলপ কম হতে দেখলাম, যেখানে একটা গ্যাপ হয়ে গেছে ফার্মার্সদের মধ্যে। একটা ক্লাস রিচ হয়ে গেল এবং একটা ক্লাস যথেষ্ট পুয়ার হয়ে গেল। তাছাড়া গ্রিন রেভলিউশন সব জায়গায় হয়নি দেশের।
কয়েকটা জায়গায় অবশ্য হয়েছিল, কিন্তু সব জায়গায় পসিবল হয়নি গ্রিন রিভলিউশনটা, সব স্টেটে পসিবল হয়নি। তারপরে টপিক আছে তোমাদের, সেটা হলো গিয়ে হোয়াইট রিভলিউশন। হোয়াইট রিভলিউশন কি? হোয়াইট রিভলিউশন হচ্ছে গিয়ে আমাদের ভারতবর্ষে যেভাবে গ্রিন রিভলিউশন হয় সেভাবে গুজরাটে মিল্কের প্রোডাকশন খুব বেশি দেখা যায় সেই সময় 1970s। ওই যে হিউজ প্রোডাকশন ইন মিল্ক, সেটাকে অপারেশন ফ্লাড বা হোয়াইট রিভলিউশন বলা হয়। এইটার হেড ছিলেন গুজরাটের যে মিল্কম্যান অফ ইন্ডিয়া বলা হয়, ভার্জিস কুরিয়ান। ওনাকে মিল্কম্যান অফ ইন্ডিয়া বলা হয় কারণ উনি হচ্ছেন দ্য ফাদার অফ হোয়াইট রিভলিউশন। এবং উনার প্রচেষ্টায় আমরা ভারতবর্ষে অনেক কোম্পানিগুলো ডেভেলপ হতে দেখতে পাই। একটা কোম্পানি তোমরা তো চিনোই, যেটার নাম হলো আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড, যেটাকে আমুল বলা হয়। তো আমুল এই মিল্ক রিভলিউশনেরই প্রোডাক্ট। এবং গুজরাটে প্রায় বলা হয়েছে যে অনেক lakhs of people getting involved due to the green revolution, getting employment due to the green revolution। আর সব গ্রাম থেকে মানুষ জড়ো হয়ে মিল্ক কালেক্ট করে এনে দিত এবং কোম্পানি মিল্ক ডায়েরি প্রোডাকশন করতো বা ডায়েরিকে সাপ্লাই করতো। তো এইভাবে মিল্ক রিভলিউশন ভারতে বেশ একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটার মাধ্যমে এমপ্লয়মেন্ট এবং রুরাল পপুলেশনের ইনকাম বেড়েছিল। তো এইভাবে ভারতবর্ষের অনেক ডেভেলপমেন্ট আমরা দেখি এই চ্যাপ্টারের মাধ্যমে। প্ল্যানিং, গ্রোথ, ইনক্রিজ, 1951 থেকে শুরু করে প্ল্যানিং শুরু হয়েছে এবং আজ পর্যন্ত প্ল্যানিং চলছে। যদিও 2015 এই প্ল্যানিং কমিশনটাকে নীতি আয়োগ নাম দেওয়া হয়েছে, তবুও এটা বলবো যে কনসেপ্ট সমান, কাজ সমান, নাম শুধু চেঞ্জ হয়েছে, কিছু প্রিন্সিপাল সেট করা হয়েছে, কিছু ফিচার সেট করা হয়েছে। আগামী দিনে এই প্ল্যানিংয়ের মাধ্যমে ভারত আরও উন্নত হবে, সেটাই আমরা আশা করি। আজকে ছুটি।